স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এমনিতে সে এই গাঁয়েরই মেয়ে, কখনো কাউকে ভয় পায়নি। ছোট থেকেই এই দিঘি আর জঙ্গলে ভরা গ্রামে তার বেড়ে ওঠা। সে স্বামীকে ঘরে রেখে একাই হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে গেল। বেশ কিছু সময় চারিদিকটা ঘুরে ঘরে প্রবেশ করতে যাবে, এমন সময় সে টের পেল তার শাড়িটা যেন কেউ পিছন থেকে টেনে ধরেছে। সে যত এগোতে চেষ্টা করে ততই শাড়িতে আরো বেশি করে টান অনুভব করে। ধীরে ধীরে হ্যারিকেনটা পিছনে ধরতেই ওর বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যায়। এই যে বকুল, ওর চোখ দুটোতে দুটো আগুনের দলা ধিক ধিক করে জ্বলছে। গোটা শরীরে কাদায় মাখামাখি, সারা মুখ জুড়ে আঁচড়ের দাগ, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তবে মুখে একটা অম্লান মৃদু হাসি। মিনু হ্যারিকেন রেখে দিয়ে বকুলকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু সে কি, কোথায় বকুল? কোথাও কেউ নেই। মিনু এবার হাফুস নয়নে কেঁদে উঠে বকুলের নাম ধরে ডাকতে থাকলো, বকুল, বকুল, বকুল। কোথায় বকুল? কোথাও কেউ নেই। মিনুকে বকুলের নাম ধরে ডাকতে শুনে নিশিকান্ত ঘর থেকে বেরিয়ে এলো। মিনু বকুলের বাবাকে বলল, আমাদের বকুলকে আমি দেখলাম, কিন্তু ওকে তো স্বাভাবিক মনে হলো না। কি হয়েছে গোর? ও ঠিক আছে তো? বকুলের বাবা ওকে জড়িয়ে ধরে ঘরের দিকে এগোতে থাকলো। ঘরে ঢুকতে যাবে এমন সময় ওরা দুজনেই দেখল দুটি ছায়ামূর্তি ওদের ঘরের চালের উপর পা ছড়িয়ে বসে কি যেন কচর মচর করে খাচ্ছে। মিনু হাতের হ্যারিকেনটা উঁচু করে ধরতে এক পলকের জন্য দেখল বকুল আর মহেশ দুজনেই একসাথে বসে দু হাতে দুটি কাঁচা মাছ নিয়ে সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মহেশের অবস্থাও বকুলের মতোই ভয়ানক। সে দৃশ্য দেখা মাত্র বকুলের বাবা মিনুকে এক প্রকার জোর করেই ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরে ঢুকে দরজা দিতে যাবে এমন সময় আবার সেই হাসির শব্দ। এবার একটি নয়, এক জোড়া। আজ আপনাদের জন্য রয়েছে বিক্রম হালদারের কলমে অভিশপ্ত জন্মদিন। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। এবার বৃষ্টিটা যেন একটু বেশি হচ্ছে। বাড়ির ভাঙা জানলা থেকে বাইরের ভেজা গ্রামটা দেখছিল বছর দশেকের ছেলে বকুল। তাদের বাড়িটা এবারের বর্ষায় ভেঙে গেছে। গত পরশু রাতের ঝড়ে যেন গোটা বাড়িটাই ভেঙে যায় অবস্থা। রাধা মাধব কোনো মতে ওদেরকে বাঁচিয়ে দিয়েছেন। রোগা ফিনফিনে শরীরে একটা স্যান্ডো গেঞ্জি আর একটা আধময়লা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে সে। তাকিয়ে আছে গ্রামের কাদামাটি ভরা রাস্তার দিকে, কারণ ওদিক থেকেই বাবা ফিরবেন। তিনি বাজারে গেছেন। বকুলের আজ জন্মদিন, তাই মা ওর জন্য আজ পায়েস রাখবে। মা যখন বাবাকে বলছিল দুধ আর গোবিন্দভোগ চাল আনার কথা, তখন বকুল চুপি চুপি তা শুনে ফেলে। তাই আজ ওর এত আনন্দ। শেষ সে পায়েস খেয়েছিল ঘোষেদের বাড়িতে।
তাও আজ প্রায় 2 বছর হয়েছে। ওদের গ্রামটা যেমন সুন্দর তেমনই ভয়াবহ হয়ে ওঠে এই বর্ষায়। চারিদিকে কেবল জল আর জল, মাঝে বেশ খানিকটা ফাঁকা জায়গা, আর সেই জায়গাতেই গড়ে উঠেছে এই ভাসানপুর গ্রাম। কারণ প্রায় বর্ষাতেই এই গ্রামের অধিকাংশ অংশ ভেসে যায়। রাক্ষসে জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় ওদের সবটা। আবার বর্ষা থামলে নতুন করে ওরা ঘর বাঁধার কাজ শুরু করে। গ্রামের ঠিক মাঝ বরাবর রয়েছে একটা বিরাট ঝাউবন। গাঁয়ের ছেলে ছোকরারা সেখানেই সকাল বিকেল দাপিয়ে বেড়ায়। আজও বকুলের সেখানে যাওয়ার কথা মাছ ধরতে, কিন্তু বাবা আজ কাজে যাননি, তাই আজ হয়তো ওর আর বেরোনো হবে না। একদিকে বর্ষায় বন্ধুদের সাথে মাছ ধরার আনন্দ, আর অন্যদিকে সুস্বাদু পায়েসের লোভ। সে যে কাকে বেশি গুরুত্ব দেবে কিছুতেই বুঝে উঠতে পারছে না। এই সময় ভিতর ঘর থেকে মা বললেন, কিরে বকুল, ভাত খাবি আয়। ইস, কত বেলা হয়ে গেল, এখনো তোর বাবা ফিরলেন না। কখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে বৃষ্টিটাও কমে না। বকুল তাড়াতাড়ি মায়ের কাছে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা বললেন, কি ব্যাপার বলতো, কি আবার আবদার আছে তোর? বকুল মায়ের শাড়ির আঁচলের মধ্যে নিজের মুখটা গুঁজে বলল, মা, আমি ঝাউবনে যাব। বিনু, মহেশ ওরা সবাই মাছ ধরতে আসবে, আমিও যাব মা। না না, এই বর্ষার মধ্যে তোকে আমি কোথাও যেতে দেব না। তারপর সারাদিন জলের মধ্যে ঘুরবি, আর তারপর তোর ঠান্ডা লাগবে। বকুল তো কোনোভাবেই কথা শুনবে না। ও বায়না জুড়ল ও যাবেই। মাকে জড়িয়ে ধরে বায়না করতে করতে বকুলের চোখে জল এলো। মা দেখলেন সেটা, আর সন্তানের চোখের জল কোনো মাই সহ্য করতে পারেন না। মা বললেন, বেশ, যেতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। যা ভাত দিয়েছি সবটা খেতে হবে, তবেই কিন্তু যেতে দেব, না হলে বাড়ি থেকে বেরোনো বন্ধ। বকুল তো এক কথায় রাজি। আনন্দে ও মাকে জড়িয়ে ধরে একটা চুমু খেল। মায়ের ছাড়পত্রে বকুলের সে যে কি আনন্দ তা ছিল দেখার মতো। 2 হাত তুলে নাচতে নাচতে বকুল খেতে বসল। নিমেষের মধ্যে আলু সিদ্ধ আর ফ্যান দিয়ে তার খাওয়া হয়েও গেল। ওরা খুব গরিব। ওর বাবা নিশিকান্ত পাশের গাঁয়ে এক আড়তে কাজ করে। কোনো রকমে ওদের দিন চলে। আর তাছাড়া এই বর্ষা এলে তো ওদের খাওয়া দাওয়া প্রায় ভুলেই যেতে হয়, কারণ সবটাই ঘর মেরামতি আর চাল ছাইতে লেগে যায়। বকুল খাওয়া শেষ করে মায়ের আঁচলে মুখ মুছেই বেরিয়ে পড়ে। পিছন থেকে মা চিৎকার করে বলেন, বাবা ফিরে আসার আগেই কিন্তু চলে আসবি। ঠিক আছে মা। দুদিকের দিঘিগুলো হঠাৎ বর্ষার জল পেয়ে ফুলে ফেঁপে উঠেছে। দিঘির কানায় কানায় জলে পরিপূর্ণ। দুপাশে বিশাল বিশাল দিঘি। তার মাঝখান থেকে সরু রাস্তা সোজা চলেছে ঝাউবনের দিকে। মাঝে মাঝে 2-1টা বিচুলিতে ছাওয়া ঘর। ঘোর বর্ষায় যেন তাদেরকে কেমন ফিকে দেখাচ্ছে। চারিদিক সাদা হয়ে আছে, ঠিক যেন ভোরের কুয়াশায় গোটা ভাসানপুর গ্রামটা ডুবে গেছে। সামনের রাস্তাটাও ঠিকঠাক দেখা যাচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলো যেন তীরের গতিতে এসে বিঁধছে বকুলের শরীরে। তাও মাছ ধরার একটা অদম্য নেশা বকুলকে যেন এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা যাওয়ার পর বকুলের মনে হলো ওর পিছন পিছন কেউ যেন আসছে। হঠাৎ দাঁড়িয়ে ও একবার পিছন ফিরে তাকালো, কিন্তু অবাক, কেউ কোথাও নেই। এমনিতেই ওর সারা শরীর ভিজে চুপচুপ করছে। মাথার চুলগুলো ভিজে, তার থেকে জল চুইয়ে পড়ছে চোখে। হাত দিয়ে চোখ দুটো বেশ করে মুছে নিয়ে বকুল আবার ভালো করে দেখার চেষ্টা করল, কিন্তু না, কোনো মানুষ তো দূরের কথা, এই বৃষ্টিতে একটা কুকুরও কোথাও নেই। বকুল আবার হাঁটা শুরু করল। বেশ কিছুটা যাবার পর একটা ছপ ছপ শব্দ ওর কানে এলো।
ঠিক যেন কেউ তার ভারী ভারী দুটি পা নিয়ে জমা জলের মধ্যে হেঁটে আসছে। ওর এবার বেশ ভয় ভয় করছে। পিছন ঘুরে যে তাকাবে সেই সাহসটাও এখন আর নেই। বকুল আর পিছনে না তাকিয়েই হাঁটা শুরু করলো। বেশ কিছুটা এগিয়ে যেতেই ওর চোখে আবছা নজর এলো দূরের ঝাউবনটা। ও জানে এই সময় সবাই ওখানে চলে এসেছে। বকুল হাঁটার গতি বাড়িয়ে দিল। অমনি সেই শব্দটা আবার ওর কানে এলো, ছপ ছপ ছপ। ও স্পষ্ট বুঝতে পারছে যে ওর হাঁটার গতি অনুসরণ করেই শব্দটা বেড়ে চলেছে। বকুল নিজেকে আর সামলাতে না পেরে এক দৌড় দিয়ে ঝাউবনের ভিতর ঢুকে পড়ল। একে এই বৃষ্টি, তারপর প্রাণপণে ছোটার কারণেই বকুলের দম যেন বন্ধ হয়ে আসছিল। সেখানে পৌঁছে বকুল দেখল দূরের একটা গাছের গুঁড়ির উপর মহেশ ওর দিকে পিঠ দিয়ে বসে আছে। মহেশকে দেখে ওর বুকে যেন একটু প্রাণ এলো। দৌড়ে মহেশের কাছে এগিয়ে গিয়ে ওর পাশেই ধপ করে বসে পড়ল বকুল। ও যে এসে পাশে বসেছে তা যেন টেরই পায়নি মহেশ। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের বিরাট দিঘির দিকে। বকুল দেখল ঝাউবনের ভিতর দিঘির জল এর মধ্যেই ঢুকে পড়েছে। আর শুধু জল না, জলের সাথে সাথে ভেসে এসেছে প্রচুর ছোট বড় মাছ। বকুলের প্রাণটা যেন খুশিতে নেচে উঠল। ও মহেশের দিকে না তাকিয়েই বলল, এই দেখ মহেশ, কত মাছ! চল চল ধরা শুরু করি। আচ্ছা, জমবে না দুপুরের খাওয়াটা? মহেশের কোনো উত্তর নেই। ও সেই একভাবেই তাকিয়ে আছে সামনের দিঘির দিকে। বকুল এবার বেশ বিরক্ত হয়ে মহেশকে ঠেলা দিয়ে ডাকতে লাগলো, মহেশ, মহেশ, এই মহেশ, কি হয়েছে রে তোর? কথা বলছিস না কেন মহেশ? মহেশের কোনো উত্তর নেই। ও সেইভাবেই অনড় হয়ে বসে আছে পাথরের মতো। বকুলের এবার বেশ ভয় ভয় করছে। গোটা ঝাউবনে ও আর মহেশ ছাড়া আর কেউ নেই। এই বৃষ্টিতে অবশ্য থাকার কথাও না। কিন্তু মহেশের কি হলো? কিছুতেই ওকে কথা বলাতে পারছে না বকুল। এবার বকুল ভালো করে একভাবে তাকিয়ে রইল মহেশের মুখের দিকে। কি অবাক কাণ্ড! বৃষ্টির জল ওর মাথা বেয়ে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, তবুও মহেশ চোখের পাতা ফেলছে না। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? বকুল অবাক হয়ে তাকিয়ে রইল মহেশের দিকে। এত বৃষ্টির মধ্যেও মহেশ চোখের পাতা বন্ধ না করে আছে কিভাবে? বকুলের বয়সটা নিতান্ত কম হলেও বেশ ডান পিঠে আর চালাক স্বভাবের ছেলে সে। ও মহেশের হাতটা ধরে একটা টান দিল। কি অবাক কাণ্ড! হাতটা ধরে টান দিতেই মহেশের হাতটা রবারের মতো লম্বা হয়ে গেল। বকুল ভয়ে আঁতকে উঠে সাথে সাথে ওর হাতটা ছেড়ে দিয়ে জলের মধ্যে ধপ করে পড়ে গেল। ভয়ে আতঙ্কে ওর সারা শরীর তখন ঠকঠক করে কাঁপছে। জল থেকে উঠে দাঁড়াতেই ওর নজর পড়ল মহেশের ঠিক পিছনের দিকে। বকুল দেখল একটা কালো অন্ধকার মহেশের ঠিক পিছনেই দাঁড়িয়ে। একটা মানুষের আকৃতির মতো অন্ধকার দাঁড়িয়ে আছে মহেশের পিছনে। বকুল ভয়ে একটা বিকট চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে গেল। দুপুর গড়িয়ে তখন সন্ধ্যা হতে যায়। বৃষ্টিটা আগের থেকে একটু ধরে এসেছে। ওদিকে বকুলের মা ওর জন্য খাবার বানিয়ে বসে আছে। বকুলের বাবা এত সময় বেজায় অস্থির হয়ে উঠেছে। সে চোখ রাঙিয়ে বকুলের মায়ের দিকে তেড়ে গিয়ে বলল, তোর কি আর বোধ বুদ্ধি হবে না রে? হ্যাঁ, জানিস আজ ছেলেটার জন্মদিন, তারপর তারপর বাইরে এই অবস্থা, চারিদিকের দিঘিগুলোতে জল ফুসছে, আর এর মধ্যে উনি ছেলেকে পাঠালেন মাছ ধরতে। তোর যখন এতই মাছ খাওয়ার শখ, তা নিজেই যেতে পারতিস। কি জানি কি অঘটন ঘটে বসে আছে ছেলেটা। আমার ছেলেটাকে তুই খাবি রে রাক্ষসী, আমার ছেলেটাকে তুই খাবি।
বলে কাঁধে গামছাটা চাপিয়ে রাগে গজগজ করতে করতে হাতের টর্চটি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বকুলের মা জানে ছেলে ওর বাবার প্রাণ, তারপর এত দেরি দেখে উনি রেগে যাবেন এটাই স্বাভাবিক। তাই বকুলের মাও কতকটা নিজেকে দোষারোপ করে ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে বকুলের বাবার পিছু পিছু সেও ছুটল। ছেলের চিন্তা আর সাথে স্বামীর ভৎসনায় দু চোখের কোণ থেকে অবিরাম জল পড়ছে বকুলের মায়ের। চোখের জল মুছতে মুছতেই গ্রামের সেই প্যাচপ্যাচে কাদার মধ্যে দ্রুত পা ফেলে হাঁটতে লাগলো। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। রাস্তার দুপাশে নানা রকম গাছের আড়াল থেকে তারস্বরে চিৎকার করছে। দুপাশের দিঘি থেকে ব্যাঙের দল আনন্দে ডাকাডাকি করছে। বকুলের মা আকাশের দিকে চাইতেই দেখল ঘন কালো মেঘে আকাশের চাঁদটা প্রায় দেখাই যাচ্ছে না। বেশ বোঝা যাচ্ছে এখনই আবার বৃষ্টি নামলো বলে। এর মধ্যেই বকুলের বাবা বেশ অনেকটা এগিয়ে গেছে। বকুলের মাও পা চালালো যাতে ওর বাবাকে ধরে ফেলা যায়। খালি পা কাদায় মাখামাখি, পরনের আধময়লা শাড়ির আঁচলে কাদা লেগে সেটা ভারী হয়ে উঠেছে। গায়ের বাড়িগুলি থেকে সন্ধ্যা পুজোর উলুধ্বনি আর শাঁখ বাজার আওয়াজ ভেসে আসছে। বেশ কিছুটা যাওয়ার পর ওরা ঝাউবনে প্রবেশ করল। বকুলের বাবা হাতের টর্চটা জেলে উন্মাদের মতো এদিক ওদিক আলো ফেলছে আর বকুলের নাম ধরে ডাকছে, বকুল, বকুল, বকুল রে। নিঝুম নিস্তব্ধ পরিবেশে সেই ডাক যেন দ্বিগুণ বেড়ে গিয়ে বারবার ধ্বনিত হচ্ছে। গোটা ঝাউবন এলোমেলো ভাবে খুঁজে বেড়াচ্ছে সে বকুলকে, কিন্তু কোথাও কেউ নেই। বকুলের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এমন সময় দূরে কোথায় যেন একদল শিয়াল একসাথে ডেকে উঠল। সে শব্দ বকুলের মা প্রায়ই শোনে, কিন্তু এই নিস্তব্ধ নিঝুম বনে সেই শব্দেই বকুলের মায়ের সারা শরীর যেন শিউরে উঠল। সেও ভয় আর আতঙ্ক মিশিয়ে বকুলকে ডাকছে, বকুল, বকুল। কিন্তু কোনো উত্তরই নেই। হঠাৎ খিনখিনি শব্দে দূরে কে যেন হেসে উঠল। এ হাসি কোনো মানুষের হতে পারে না। এই হাসিতে যেন এক অপার্থিব বিপদের গন্ধ লুকিয়ে আছে। হাসিটা শুনে বকুলের মা পাথরের মতো কঠিন হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। কিন্তু বকুলের বাবা গেল কোথায়? এত সময় ধরে তো তার গলার আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু কিন্তু এখন সেটাও আর শোনা যাচ্ছে না। বকুলের মা এবার বেশ ভয় পেয়ে বকুলকে ছেড়ে বকুলের বাবাকে ডাক দিল, কি গো, কি গো, শুনছো? তুমি কোথায়? কোথায় তুমি? কিন্তু কোনো উত্তর নেই। আবার সেই হাসি শোনা গেল। খিনখিনে এক বিকট গলায় কে যেন আবার হেসে উঠল। এবার বকুলের মায়ের বেশ ভয় করছে। তার হাত পা সব ঠান্ডা হয়ে এসেছে। সে চিৎকার করে ডাকতে থাকলো, বকুল, বকুল, বকুলের বাবা, তুমি কোথায়? হঠাৎ সে টের পেল কেউ যেন একটা ঠান্ডা হাত ওর কাঁধের উপর রেখেছে। ভয়ে আতঙ্কে ওর শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত নেমে গেল নিচের দিকে। এইবার সে শুনতে পেল বকুলের বাবার গলার শব্দ। কি গো মিনু, তুমি কখন এলে এখানে? ওর বাবার গলা চিনতে পেরেই বকুলের মা ঘুরেই ওর বাবাকে জড়িয়ে ধরল শক্ত করে। তারপর ভয় কাঁপতে কাঁপতে প্রায় কেঁদে বলল, তুমি কোথায় চলে গিয়েছিলে গো? কখন থেকে তোমাকে আমি ডাকছি, তুমি উত্তর দিচ্ছিলে না কেন? কোথায় আর যাব, এই তো পাশেই ছিলাম। বকুল, বকুল কোথায়? অন্ধকারে কেউ পরস্পরকে দেখতে পারছে না। মিনু বলল, কি গো, বকুল কোথায়?
একটু চুপ থেকে উত্তর এলো, পেলাম না গো, ওকে পেলাম না। তোমার তোমার টর্চটা একবার জ্বালো দেখি, সামনেটা একটু খুঁজে আসি। আবারও নিস্তব্ধতা, কোনো উত্তর নেই বকুলের বাবার। মিনু আবার বলল, কি গো, তোমার টর্চটা একটু জ্বালো। বকুলের বাবা আবার সেই ঝিমিয়ে যাওয়া স্বরে বলল, টর্চটা যেন কোথায় পড়ে হারিয়ে গেছে। চলো এবার আমরা ফিরে যাই। ওর বাবার এই কথায় মিনু বেশ আশ্চর্য হয়ে বলল, ফিরে যাব মানে? আমার ছেলেকে না নিয়ে আমি কোথাও যাব না। আবার সেই নিস্তব্ধতা, কোনো উত্তর এলো না বকুলের বাবার থেকে। মিনু বলল, একটা একটা হাসির আওয়াজ তুমি শুনলে গো? একটা বিকট খিলখিলে হাসির আওয়াজ। কই না তো, হয়তো তুমি ভুল শুনেছ, ও হয়তো শেয়ালের ডাক। তুমি খামোখাই ভয় পাচ্ছ। চলো চলো, কাল সকালে আবার আসা যাবে। এখন বাড়ি ফেরা যাক। মিনু তো কোনোভাবেই বকুলকে না নিয়ে ফিরবে না। বেশ কিছু সময় ওকে বুঝিয়ে সুজিয়ে বকুলের বাবা ওর হাতটা ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মিনু বাধ্য মেয়ের মতো ওর বাবার পিছু পিছু হাঁটতে লাগলো। ঝাউবন থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় উঠতে যাবে এমন সময় আবার শোনা গেল সেই খিলখিলে অট্টহাসি। যেন কোনো নরকের পিশাচ পাতালপুরী থেকে কোনো এক অজানা আনন্দে হেসে উঠছে। ওই 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 শুনতে পেলে সেই হাসি? বকুলের বাবার কোনো উত্তর নেই। এতক্ষণে ওরা দুজনায় গ্রামের সেই রাস্তায় এসে উঠেছে। রাস্তায় বেশ দূরে দূরে একটা করে আলো জ্বলছে। সেই আলোতে মিনু দেখল, কোথায় বকুলের বাবা? তার হাতটা ধরে আছে একটা কাটা হাত। কেবল শুধু হাতটাই আছে, তার নেই কোনো শরীরের অস্তিত্ব। তবে এত সময় কে ওর সাথে কথা বলল? সে দৃশ্য আর সহ্য করতে না পেরে মিনু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। চোখ খুলে মিনু দেখল সে তার ঘরে তারই বিছানায় শুয়ে আছে, আর ওর সামনেই দাঁড়িয়ে আছে পাশের বাড়ির মহেশের মা এবং আরো বেশ কয়েকজন মহিলা। মহেশের মা মুখে আঁচল দিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। মিনু বুঝতে পারল না ঠিক কেন উনি কাঁদছেন। তার পর মুহূর্তেই মিনুর মনে পড়ে গেল যে সকালে মহেশের সাথেই তো বকুল ঝাউবনে খেলতে গেছিল। তবে কি মহেশকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না? মিনু উঠে বসল বিছানায়। তারপর ওর পায়ের কাছেই বসে থাকা মহেশের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, ও দিদি, মহেশকেও কি এখনো? ওর কথা শেষ করতে না দিয়েই মহেশের মায়ের এত সময়ের চেপে রাখা কান্নাটা বাঁধ ভাঙল। হাউমাউ করে সে কেঁদে উঠে মিনুকে জড়িয়ে ধরল। এই কান্নার অর্থ মিনু বেশ বুঝতে পারছে। সেই সকালে বেরিয়েছে ছেলেটা, সন্ধে গড়িয়ে যাওয়ার পরও আসছে না দেখে আমি আর ওর বাবা যাও বনের দিকে ওকে খুঁজতে যাই। কিন্তু বনের ভিতরে ঢোকার মুখেই দেখতে পাই রাস্তার উপর তুই অজ্ঞান হয়ে কাদার মধ্যে পড়ে আছিস, সারা শরীর কাদায় মাখামাখি। তারপর আমি গিয়ে সবাইকে খবর দিই আর তোকে কোনো রকমে এখানে নিয়ে আসি। তার মানে মহেশকেও এখনো খুঁজে পাওয়া যায়নি। মিনু মহেশের মাকে শান্ত করতে পারছে না দেখে বাকিরাও এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিতে থাকল। বেশ অনেকটা সময় চেষ্টার পর মহেশের মায়ের কান্না একটু আয়ত্তে এলো। সে তার আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, কিন্তু মিনু, তোর স্বামী বকুল এরা সব কোথায়? এবার মিনুর কান্নার পালা।
বাচ্চাদের মতো কেঁদে উঠল মিনু। তারপর বলল, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না দিদি। কথাটা শুনেই মহেশের মা সহ বাকি মহিলারাও আঁতকে উঠল। তারপর একজন জিজ্ঞেস করল, কিন্তু তুই ওভাবে অজ্ঞান হলি কি করে মিনু? মিনু মনে মনে ভাবল, যদি সত্যিটা সবাইকে বলে দেয় তবে একটা উপায় হলেও হতে পারে। কিন্তু আবার পরক্ষণেই ভাবল, সে যদি সবটা বলে দেয় তবে তাকে সবাই নানান কথা শোনাবে। গ্রামে লোকের মুখে মুখে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়বে কথাটা। কে জানে লোকে কি না কি রটাবে তাদেরকে নিয়ে। তাই সে সত্যি কথাটা এড়িয়ে গিয়ে বলল, আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে বকুলের বাবা ঝাউবনের ভিতরে ঢুকলেন। বেশ কিছু সময় হয়ে গেল উনি ফিরছেন না দেখে আমিও বনের ভিতর ঢুকবো বলে ভাবি, আর এক পায়ে এগোতেই খোদায় পা পিছলে পড়ে যায়, আর পড়তেই আমি অজ্ঞান হয়ে যাই। প্রশ্নের উত্তর পেয়ে জিজ্ঞাসু মুখগুলোতে যেন একটা নিশ্চিন্তের আভা খেলে গেল। মিনু জানে এদের সামনে কোনো কথা বলা মানে তা হাওয়ার গতির চেয়েও দ্রুত ছড়িয়ে যাবে গোটা গ্রামে। মহেশের মা হাঁক দিয়ে মহেশের বাবাকে ডাক দিলেন। ঘরে মেয়ে মানুষের ভিড়ের জন্যই তিনি ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। মহেশের মার ডাক শুনেই হাতের জ্বলন্ত আধ খাওয়া বিড়িটা ফেলে দিয়ে ঘরে প্রবেশ করলেন। মহেশের বাবা ঘরে প্রবেশ করতেই বাকি মহিলারা ঘোমটা দিয়ে তাদের মুখ ঢেকে ফেলে। মহেশের বাবা বললেন, কি ব্যাপার, কি হয়েছে? মহেশের মা সবটা ওনাকে খুলে বললেন। সবটা শুনে মহেশের বাবার মুখে একটা ভয় আর আতঙ্কের ছায়া নেমে এলো। উনি মিনুকে উদ্দেশ্য করে বললেন, বৌঠান, আপনি সবটা আমায় খুলে বলুন, তা না হলে আমরা কিছুই বুঝতে পারবো না। মিনু ইতস্তত করছে দেখে মহেশের মা বাকিদের বাইরে চলে যেতে বলল। সবাই বাইরে চলে গেলে এবার মিনু সব সত্যিটা খুলে বলল মহেশের বাবাকে। আজ সকাল থেকে ঠিক যা যা ঘটেছে সবটাই সে খুলে বলল মহেশের বাবাকে। সবটা শুনে মহেশের মা ও বাবা দুজনেই হতবাক হয়ে তাকিয়ে রইল মিনুর দিকে। গোটা ঘর তখন নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। নিস্তব্ধতা ভঙ্গ করে মহেশের বাবা বললেন, ঠিক আছে বৌঠান, আজ রাতটা কাটুক, কাল সকালে আমি দেখছি কি করা যায়। বলে ওরা দুজনেই উঠে পড়ল। মহেশের মা মিনুকে গায়ে হাত বুলিয়ে অনেক সান্ত্বনা দিয়ে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতেই এক অজানা নিস্তব্ধতায় গোটা ঘরটা যেন মিনুকে চেপে ধরল। এই ঘরেই আজ কত আনন্দ, কত উল্লাস হওয়ার কথা ভেবেছিল সে, কিন্তু তা যেন এখন এক নিস্তব্ধ শ্মশানপুরী। মিনুর বড্ড কান্না পেল। অসহায় মিনু এবার মাথার বালিশটা কাছে টেনে এনে তাতে মুখ গুঁজে হাউমাউ করে কেঁদে উঠল। গোটা ভুবনটা যেন তার কাছে এক অসহায় বস্তু মাত্র। হঠাৎ মিনুর কানে এলো সেই হাসির শব্দ। কেউ যেন তার মাটির ঘরের পিছনেই দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। সেই হাসির শব্দ যা সে ঝাউবনের মধ্যে পেয়েছিল। ওর শরীরে কাঁটা দিয়ে উঠল, গোটা শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল ওর। হাসির শব্দটা একবার হয়েই যেন থেমে গেল। ভয়ে আতঙ্কে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বিছানার ঠিক কোণে সেধিয়ে গেল মিনু। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ। ভয়ে ও এতটাই এলোমেলো হয়ে গেছে যে সেই শব্দ যেন ওর কানেই এলো না। আবার দরজায় কড়া নাড়ার আওয়াজ। কেউ যেন বাইরে থেকে ওকে নাম ধরে ডাকছে।
গলার আওয়াজটা কেমন যেন চেনা চেনা। মিনু ভাবল এ হয়তো কোনো অশরীরীর কাণ্ড হবে। যে এই নিষ্ঠুর হাসি হাসছে এ হয়তো তারই কাজ। মিনু কোনো উত্তর না দিয়ে চুপ করে বিছানার উপরেই বসে রইল। আবার দরজায় কড়া নাড়ার আওয়াজ। এবার যেন আওয়াজটা বেশ জোরে জোরে শোনাচ্ছে। গলার আওয়াজটাও এবার বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। মিনু এবার ওর অবশিষ্ট সাহসটুকু এক জায়গায় করে বিছানা থেকে নামল। খাটের পাশেই রাখা হ্যারিকেনটা একটু বাড়িয়ে দিয়ে সেটি হাতে নিয়ে এগিয়ে চলল দরজার দিকে। দরজার কড়াটা এক টানে খুলে ফেলে হাতের হ্যারিকেনটা উঁচু করে ধরতেই মিনুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এ কে দাঁড়িয়ে? সারা শরীরে কাদায় মাখামাখি, মাথার চুল থেকে পা পর্যন্ত কাদা লেপ্টে আছে, যেন এক স্বয়ং ভূত। মিনু দুপা পিছনে সরে গিয়ে বলল, কে কে আপনি? লোকটি বলল, মিনু মিনু মিনু, তুমি আমাকে চিনতে পারছো না? মিনু মাথা নাড়িয়ে না বলল। লোকটি কোমরে পেঁচানো গামছাটা দিয়ে কোনো রকমে নিজের মুখটা মুছতেই খুশিতে আনন্দে মিনুর বুকটা ভরে গেল। এ তো তার প্রাণের স্বামী, বকুলের বাবা। ছুটে গিয়ে সে জড়িয়ে ধরল বকুলের বাবাকে। আনন্দে হাউমাউ করে কেঁদে ফেলল মিনু। এতক্ষণে তার যেন বুকে বল এসেছে। বেশ কয়েকবার সে বকুলের বাবাকে চিমটি কেটে দেখল যে সত্যিই সে বকুলের বাবা নাকি সেই অশরীরীর কোনো মায়া। রাম চিমটি খেয়ে বকুলের বাবা রেগে গিয়ে বলল, তুমি কি পাগল হলে নাকি? কোথায় কোথায় আমাকে ঘরে নিয়ে যাবে, তা না এখানে দাঁড়িয়ে চিমটি কাটছো? মিনু বেশ লজ্জিত হয়ে মাথা নিচু করে বকুলের বাবাকে ঘরের পাশেই কুয়োর কাছে নিয়ে গেল। তারপর কুয়ো থেকে বেশ কয়েক বালতি জল তুলে ভালো করে স্নান করিয়ে দিল বকুলের বাবাকে। নিজেও কয়েক বালতি জল গায়ে ঢেলে পরিষ্কার হয়ে নিল। বকুলের বাবাকে জাপটে ধরায় তার শরীরের কাদা ওর কাপড়ে চোপড়েও লেগে গেছিল। দুজনেই ঘরে এসে পোশাক বদলে বিছানায় বসল। বকুলের বাবার চোখে মুখে স্পষ্ট একটা আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে। সেটা মিনু ভালোই বুঝতে পারছে। সে জিজ্ঞেস করল, কি গো, এত সময় কোথায় ছিলে তুমি? নিশিকান্ত একটা বিড়ি ধরাতে ধরাতে বলল, সে অনেক কথা, তোমার শুনে কাজ নেই। কি গো, বলো না, এত সময় তুমি কোথায় ছিলে? বকুলের বাবা উত্তর দিতে যাবে এমন সময় আবার সেই হাসি। বিচ্ছিরি এক খিনখিনে গলায় কেউ যেন হেসে উঠল। হাসির শব্দ শুনে নিশিকান্ত যেন শিউরে উঠল। বাচ্চাদের মতো ভয়ে জড়সড় হয়ে সে মিনুকে জড়িয়ে ধরল। মিনু বুঝতে পারল এই ভয়ের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে স্বামীকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আছে। হাসিটা যেন এবার বেড়ে গেল, যেন সেটি ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। বকুলের বাবা যেন ভয়ে আতঙ্কে পাথর হয়ে গেছে। তার হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে। সে মিনুকে ছেড়ে দিয়ে তার দুই হাঁটুর মধ্যে মুখ গুজে ভয়ে কাঁপতে লাগলো। স্বামীকে পাশে পেয়ে যেন মিনুর সাহস দ্বিগুণ হয়ে গেছে। এমনিতে সে এই গায়েরই মেয়ে, কখনো কাউকে ভয় পায়নি। ছোট থেকেই এই দিঘি আর জঙ্গলে ভরা গ্রামে তার বেড়ে ওঠা। সে স্বামীকে ঘরে রেখে একাই হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে গেল। বেশ কিছু সময় চারিদিকটা ঘুরে ঘরে প্রবেশ করতে যাবে এমন সময় সে টের পেল তার শাড়িটা যেন কেউ পিছন থেকে টেনে ধরেছে। সে যত এগোতে চেষ্টা করে ততই শাড়িতে আরো বেশি করে টান অনুভব করে। ধীরে ধীরে হ্যারিকেনটা পিছনে ধরতেই ওর বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যায়। এই যে বকুল, ওর চোখ দুটোতে
দুটো আগুনের দলা ধিক ধিক করে জ্বলছে। গোটা শরীরে কাদায় মাখামাখি, সারা মুখ জুড়ে আঁচড়ের দাগ, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তবে মুখে একটা অম্লান মৃদু হাসি। মিনু হ্যারিকেন রেখে দিয়ে বকুলকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু সে কি? কোথায় বকুল? কোথাও কেউ নেই। মিনু এবার হাফুস নয়নে কেঁদে উঠে বকুলের নাম ধরে ডাকতে থাকলো, বকুল, বকুল, বকুল। কোথায় বকুল? কোথাও কেউ নেই। মিনুকে বকুলের নাম ধরে ডাকতে শুনে নিশিকান্ত ঘর থেকে বেরিয়ে এলো। মিনু বকুলের বাবাকে বলল, আমাদের বকুলকে আমি দেখলাম, কিন্তু ওকে তো স্বাভাবিক মনে হলো না। কি হয়েছে গোর? ও ঠিক আছে তো? বকুলের বাবা ওকে জড়িয়ে ধরে ঘরের দিকে এগোতে থাকলো। ঘরে ঢুকতে যাবে এমন সময় ওরা দুজনেই দেখল দুটি ছায়ামূর্তি ওদের ঘরের চালের উপর পা ছড়িয়ে বসে কি যেন কচর মচর করে খাচ্ছে। মিনু হাতের হ্যারিকেনটা উঁচু করে ধরতেই এক পলকের জন্য দেখল বকুল আর মহেশ দুজনেই একসাথে বসে দু হাতে দুটি কাঁচা মাছ নিয়ে সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মহেশের অবস্থাও বকুলের মতোই ভয়ানক। সে দৃশ্য দেখা মাত্র বকুলের বাবা মিনুকে এক প্রকার জোর করেই ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরে ঢুকে দরজা দিতে যাবে এমন সময় আবার সেই হাসির শব্দ। এবার একটি নয়, এক জোড়া। ওরা দুজনেই সেই অপার্থিব হাসির শব্দে অনড় হয়ে দরজার পাশেই দাঁড়িয়ে রইল। বেশ কয়েকবার সেই হাসির আওয়াজ শোনা গেল, তারপর সব নিস্তব্ধ। টুপটাপ করে বাইরে আবার বৃষ্টি শুরু হলো। ওরা দুজনে দুজনকে আশ্রয় করে বিছানায় এসে বসল। মিনু আর সহ্য করতে পারছিল না বকুলের বাবার নীরবতা। সে বলল, কি গো, তুমি কি আমাকে সবটা খুলে বলবে, নাকি আমি এক্ষুনি ঘর ছেড়ে চলে যাব? নিশিকান্ত ভেবেছিল সময় সুযোগ বুঝে সবটা বলবে সে মিনুকে, কিন্তু এখন যা অবস্থা তাতে সবটা এখনই খুলে বলতে হবে, নইলে মিনু যে কি করে বসবে তার ঠিক নেই। সে বলল, আচ্ছা আচ্ছা বেশ, আমি সবটাই বলছি তোমাকে। একটু ঠান্ডা হয়ে বসো তো আগে তুমি। বেশ বসছি, তুমি সবটা আগে আমায় বলো। নিশিকান্তের তন্ত্রমন্ত্রের দিকে একটু আধটু জ্ঞান ছিল। সেও এই গ্রামেরই ছেলে। তার দাদুর কাছ থেকে সে বেশ কিছু উপায় শিখেছিল, যেমন গাত্রবন্ধন, সংযম, গণ্ডি দেওয়া, গৃহবন্ধন, এইসব। সে উঠে গিয়ে রান্নাঘর থেকে এক মুঠো লবণ আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে এলো। তারপর ঘরের কোণেই রাখা গঙ্গা জলের বোতলটা থেকে বেশ কিছুটা জল ঢেলে নিল একটা বাটিতে। সেই এক মুঠো লবণ মুখের কাছে এনে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ল। মিনু সবকিছু বিছানায় বসেই চুপ করে দেখছিল। নিশিকান্ত সেই এক মুঠো লবণ মন্ত্রপুত করে বাটিতে সেই গঙ্গার জলের মধ্যে ফেলে দিল। তারপর সেটিকে রেখে এলো ঘরের পশ্চিম দিকের কোণায়। শুকনো লঙ্কাগুলি হাতে নিয়ে আবার কি সব মন্ত্র পড়ে ওদের বিছানার তলায় রেখে দিল। মিনুর অবাক ভাব দেখে সে বুঝল এসব কি হচ্ছে তা মিনু বুঝতে পারছে না। সে বলল, মিনু, আর চিন্তা নেই, মন্ত্রপুত জল আর লঙ্কা রেখে দিলাম, ওরা আর কোনো ক্ষতি করতে পারবে না। তবে এখন যা তোমায় বলবো সব কিন্তু শুনতে হবে, আর বুকে পাথর রেখে সব সহ্য করতে হবে। যদি এই শর্তে তুমি রাজি থাকো তবেই আমি বলব, তা না হলে না। বেশ, তাই হবে। তুমি বলো, আমি সব শুনতে চাই। বেশ। যখন আমি ঝাউবনে ঢুকলাম তখন আমার হাতে টর্চটা জ্বলছে, আর তুমি তো জানোই
যে আমি টর্চে সব সময় পুরো চার্জ দিয়েই আনি। টর্চ জ্বালিয়ে আমি যখন এদিক ওদিক বকুলকে খুঁজছি, এমন সময় দেখি দূরে দুটো ছেলে একটা গাছের গুঁড়ির উপর আমার দিকে পিঠ করে বসে আছে। টর্চের আলো সেদিকে ফেলে আমি কিছুটা এগিয়ে গেলাম। গিয়ে দেখি, হ্যাঁ, আমার তো বকুলি। কাছে গিয়ে আমি ওর গায়ে হাত দিয়ে ডাক দিই, আর সাথে সাথে দেখি সে তার মাথাটা পুরো ঘুরিয়ে আমার দিকে তাকালো। সাথে সাথে পাশের ছেলেটিও তাকালো আমার দিকে। দেখি সে যে মহেশ, আমাদের পাশের বাড়ির ছেলে। কিন্তু কিন্তু সে ভয় ভয় মুখ দেখে আমি আর ওদেরকে ডাকার সাহস পেলাম না। দেখি দুজনেরই চোখে মনি নেই, সেখানে আছে বড় বড় দুটো গর্ত। সারা মুখে বিভৎস আঁচড়ের দাগ। ওই রূপ দেখে আমার আর বুঝতে অসুবিধা হয় না যে ওরা আর জীবিত নেই। ওদেরকে মেরে ওদের শরীরে আশ্রয় নিয়েছে ভয়ঙ্কর প্রেত। ভয়ে আমি বেশ কিছুটা পিছিয়ে যাই, আর যেতেই গাছের শিখরে পা পেতে হাটকে পড়ে যাই কাদায়, আর আমার হাত থেকে টর্চটাও পড়ে যায় জল কাদার মধ্যে। আর সাথে সাথেই সেটা নিভে যায়। টর্চের আলো নিভে যেতেই গাঢ় কালো অন্ধকারে ভরে যায় চারিদিক। হঠাৎ আমি টের পেলাম আমার বুকের ওপর কারা যেন চেপে বসেছে। অন্ধকারে কেবল তাদের গরম নিঃশ্বাস আমি টের পাচ্ছি শুধু। সাথে সাথে ওরা দুজনেই আমার গলাটা দু হাত দিয়ে চেপে ধরলো। আমি তখন শুনতে পেলাম তোমার গলার শব্দ। তুমি আমার চিৎকার করে ডাকছো, কিন্তু আমার তখন সে শক্তি ছিল না উত্তর দেওয়ার মতো। এত শক্ত করে সে হাতগুলি আমার চেপে ধরেছে যে মনে হচ্ছে কেউ লোহার শিকল দিয়ে আমার গলাটা শক্ত করে বেঁধে ফেলেছে। আমি কোনো রকমে উঠে দাঁড়াই, আর ওদেরকে নিয়েই সজোরে বাড়ি গাছের গুঁড়িতে। তারপর বেশ কিছু সময় আমাদের ধস্তে চলে। হঠাৎ আমার মাথায় আসে যে এরা তো মানুষ নয়, এদের সাথে আমি শক্তিতে পেরে উঠবো। আমি সাথে সাথে দাদুর শিখিয়ে দেওয়া গাত্রবন্ধন মন্ত্র জপ করতে শুরু করলাম মনে মনে, কারণ আমার তখন জপ করার ক্ষমতা নেই। মন্ত্র প্রায় 3 বার জপ করে ফেলেছি। তখন বুঝলাম আমার গলার বন্ধনটা যেন একটু করে শিথিল হয়ে আসছে। সেই সুযোগে আমি সশব্দে মন্ত্র পাঠ শুরু করি, আর সাথে সাথেই প্রেত দুটি আমায় ছেড়ে দিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল। অনেক সময় অন্ধকারে থাকার ফলে আমার চোখ দুটি সয়ে এসেছিল। অস্পষ্ট হলেও আমি কিছুটা দেখতে পাচ্ছিলাম। আর তারপরেই শুনি সেই বিকট হাসির শব্দ। একটু আগে যে শব্দ আমরা শুনলাম, সেই আওয়াজ। খিনখিনি বিকট হাসিতে গোটা ঝাউবনটা যেন একবার কেঁপে উঠল। তারপর দেখি আমার চোখের সামনে ভেসে উঠেছে বেশ কয়েকটি ছায়া মূর্তি। কাউকে ঠিক চেনা যাচ্ছে না। ওরা যেন একটা গাঢ় কালো অন্ধকারের পিণ্ড দিয়ে তৈরি। দেখি একটা কাটা হাত আমার দিকে এগিয়ে আসছে, যেন সে আমায় ধরতে চায়। আমি প্রাণপণে দৌড়াই সে কাটা হাতটির থেকে বাঁচার জন্য। বেশ কয়েকবার কাদায় আছাড় খেয়ে পড়েও যাই, কিন্তু আবার প্রাণপণে ছুটি নিজেকে সেই হাতের থেকে বাঁচাতে। তারপর আমি নিজেকে সামলাতে পারিনি। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে ওখানেই কাদার মধ্যে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। একটা মৃদু ঠেলা অনুভব করতেই আমার জ্ঞান ফেরে। চোখ মেলে আমি উঠে বসতে যাব, দেখি আমার বুকের উপর বকুল বসা। আমার সে খিনখিনে গলায় বলছে, বাবা, আমার আর পায়েস খাওয়া হলো না। আমার একটু পায়েস দাও না বাবা, আমি আর মহেশ খাবো। মহেশ জানে আজ আমার জন্মদিন, তাই দেখো ওরা সবাই এসেছে পায়েস খাবে বলে। তখন আমি
তখন আমি কষ্টে আর্তনাদ করে কেঁদে উঠি। যে ছেলেকে এত কষ্টে আমি লালন পালন করে বড় করলাম, এই ছেলেটার আজ জন্মদিন, আর আজকের দিনেই সে আমাদের ছেড়ে চলে গেল, তাও এইভাবে। আমি কান্নায় ভেঙে পড়েছি দেখে সেই বকুলের প্রেত খিলখিল করে হেসে ওঠে। আমি কোনো রকমে পালিয়ে আসি ঝাউবন থেকে। বকুলের বাবার কথা শুনতে শুনতে মিনুর দু চোখ ভরে আসে। হাজার হোক, সে তো মা। 10 মাস 10 দিন অসহ্য যন্ত্রণা সহ্য করে সে ওকে জন্ম দিয়েছে, আর তার জন্মদিনেই তার এই করুণ পরিস্থিতির কথা শুনে সে আর নিজেকে সামলাতে পারল না। বকুলের বাবাকে জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদে কেঁদে ওঠে মিনু। মিনুর কান্নার শব্দে পাশের ঘর থেকে সবাই ছুটে আসে। মহেশের বাবা মাও ছুটে আসে ওদের বাড়ি। মহেশের বাবা বকুলের বাবাকে দেখে বলে, কি হে নিশিকান্ত, তুমি এত সময় কোথায় ছিলে? আমার ছেলেটাকে দেখেছো? তোমার ছেলের সাথেই সেই সকালে গেছে ঝাউবনে মাছ ধরতে। মিনু কান্না তখনও থামে না। মহেশের মা ওকে অনেক কষ্টে থামায়, তারপর জিজ্ঞেস করে কি হয়েছে। মিনু এবার সবটাই খুলে বলে মহেশের মাকে, যা সে এত সময় বকুলের বাবার কাছে শুনল সবটা। শুনে মহেশের মা পাথর হয়ে যায়, কারণ বকুলের মতো মহেশও তাদের একমাত্র সন্তান। সবটা শুনে মহেশের বাবা ধপ করে মাটিতে বসে পড়ে, কান্নায় ভেঙে পড়ে সে। ওদিকে মহেশের মা সেখান থেকে উঠে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। মহেশের বাবাও ছোটে পিছন পিছন। বকুলের বাবা আর মিনু দরজা বন্ধ করে শুয়ে পড়ে। মিনু তার কান্না কিছুতেই থামাতে পারছে না। কেবলই বকুলের নিষ্পাপ মুখটা ফুটে উঠছে ওর সামনে। তখন মাঝরাত। বকুলের বাবা অনেক কষ্টে মিনুকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়ায়। সেও তখন আলতো আলতো ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। হঠাৎ একটা ঠান্ডা স্পর্শে মিনুর ঘুম ভেঙে যায়। ঘরে তখনও হ্যারিকেনের মৃদু আলো জ্বলছে। সেই আলোতে মিনু দেখে দুটো কালো ছায়া তাদের মাথার কাছে বসা। ভয়ে আঁতকে ওঠে মিনু। তার চোখ দুটি সেই ছায়ামূর্তি দুটির দিকে স্থির রেখেই হাত দিয়ে ঠেলা দেয় পাশেই ঘুমন্ত বকুলের বাবাকে। ধর্মর করে উঠে বসে মিনু এবং নিশিকান্ত। উঠেই দেখে বকুল আর মহেশের প্রেত ওদের মাথার কাছে স্থির হয়ে বসে আছে, আর তাদের খুবলানো চোখ দুটি দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। একটা চাপা আর্তনাদ করে উঠে একটু দূরে যায় সে। ঘুম ভেঙে উঠেই এমন দৃশ্য কেউই প্রত্যাশা করতে পারে না। একটু ধাতস্থ হয়ে নিশিকান্ত বকুলের প্রেতের দিকে তাকাতেই তার চোখ জলে ভরে আসে। তার প্রাণের চেয়েও প্রিয় ছেলেটির আজ এ কি অবস্থা! একটা সামান্য ভুল তাদের ছোট্ট ছেলেটাকে তাদের থেকে চিরদিনের মতো কেড়ে নিল। মিনু বকুলকে সামনে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরার জন্য হাউমাউ করে কান্না করতে করতে এগিয়ে যায়, কিন্তু নিশিকান্ত তত সময় ওকে ধরে ফেলে আর ওর কাছে যেতে বাধা দেয়। মিনু কান্নায় দুগাল ভরিয়ে ফেলে বলে, বকুল, ও বকুল, সোনা, শুভ শুভ জন্মদিন বাবা। তুই পায়েস খেতে খুব ভালোবাসিস না? দেখ আমি তোর জন্য কতটা পায়েস বানিয়েছি। তুই তুই খাবি না? খাবি না বাবা পায়েস? তুই খাবি না? বকুলের প্রেত এবার যেন একটু এগিয়ে আসে মিনুর দিকে। তারপর
সেই খিনখিনে ধরা গলায় বলে, মা মা আমার আমার খুব কষ্ট হচ্ছে মা, আমায় তোমরা মুক্তি দাও মা, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, খুব ব্যথা করছে আমার দুই চোখে। আমায় জানো তো, ওরা খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে, মহেশকে ওরা মেরে ফেলেছে। আমার মতো করে আমাদের আমাদের তোমরা মুক্তি দাও। বকুলের বাবা এবার ধীরে ধীরে জিজ্ঞেস করে, কারা তোমায় মেরেছে বাবা, আমায় বলো। ওই ঝাউবনে ওরা থাকে, আমি ওদের চিনি না বাবা। আমি যখন সকালে ওখানে যাই মাছ ধরতে, তখন দেখি মহেশ আমার দিকে পিঠ করে বসে আছে। ওকে ডাকতেই ও আমার দিকে তাকায়, আর তখনই দেখি ওর ওর এই অবস্থা। ও কেবল হাত উঁচু করে আমায় দিঘির দিকে নির্দেশ করে। আমি দিঘির পাশে যেতেই দেখি ওর মৃতদেহটা দিঘির জলে ভাসছে। আর তখন কি যেন আমায় এসে ধাক্কা মারে পেছন থেকে, আমি উল্টে পড়ে যাই ওই দিঘির জলে। অনেক চেষ্টা করি পাড়ে ওঠার, কিন্তু কেউ যেন আমায় চেপে ধরে রেখেছে বুঝতে পারি। অনেক চেষ্টা করি বাবা, অনেক চেষ্টা করি, কিন্তু ওরা আমায় ছাড়লো না। তারপর হঠাৎ বুঝতে পারলাম আমার আর কোনো কষ্ট হচ্ছে না। দেখি আমি হাওয়ায় কি সুন্দর ভেসে আছি। আর সেখান থেকে দেখতে পাই দুটো কালো রঙের ছায়া মূর্তি আমার উপর উঠে বসে আমার দুটো চোখ খুবলে খুবলে কাচ্ছে। আমি অনেক বাধা দিই, কিন্তু ওরা আমার কথা শোনে না। আমার চোখে খুব ব্যথা করছে, আমার চোখে খুব ব্যথা করছে বাবা। আমায় তোমরা মুক্তি দাও, মুক্তি দাও। বকুলের প্রেতের কথা শেষ হতে না হতেই একটা খিনখিনে কান্নার আওয়াজ ভেসে এলো। মিনু আর বকুলের বাবা ঘুরে তাকাতেই দেখল বিছানার অন্য প্রান্তে বসে মহেশের প্রেত কাঁদছে আর বলছে, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। সে এক অপার্থিব দৃশ্য, যা চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। মিনু বলল, বকুল, তুমি বাবাকে বলো ঠিক কি করলে তোমরা মুক্তি পাবে। কাল তোমরা ঝাউবনে যাবে, গিয়ে উত্তরের দিকে বেশ কিছুটা হেঁটে যাবে। গেলেই দেখতে পাবে একটা শেওড়া গাছ আছে, সেখানে আমাদের দুজনের মৃতদেহ রাখা আছে। সাথে করে গায়ের কানাই পাগলকে নিয়ে যেও, ওকে ওকে সব খুলে বলো, বাকি কাজটা ওই করে দেবে। আমি চলি, আমার যাওয়ার সময় হলো। এই বলেই দুটি ছায়ামূর্তি হাওয়ার গতিতে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যেতেই বকুল বলে একটা চিৎকার করে মিনু কান্নায় ভেঙে পড়ল। বকুল, ও বকুল, পরদিন সকালে মিনু, নিশিকান্ত, মহেশের বাবা মা আর গ্রামের কানাই পাগল একসাথে জড়ো হয়ে চলল ঝাউবনের দিকে। রাতের ঘটনা সবটাই তারা জানিয়েছে ওদের, তবে গ্রামের আর কাউকে এই ঘটনার কথা তারা বলেনি, কারণ এতে গ্রামের বদনাম হতে পারে। তাদের এই ভাসানপুর গ্রামকে তারা বড় ভালোবাসে, ঠিক তাদের নিজেদের সন্তানের মতন। বকুলের বাবা যখন সকালে উঠেই কানাই পাগলকে ডাকতে যায়, তখন দেখে সে তার শরীরটা অর্ধেক দরজার বাইরে আর অর্ধেক ভিতরে করে শুয়ে আছে। সত্যিই ব্যাটা বদ্ধ পাগল, নইলে একজন স্বাভাবিক মানুষ এইভাবে শোয় নাকি? অনেক কষ্টে তাকে সবটা বুঝিয়ে বলে আর খানিক গাঁজা লোভ দেখিয়ে এই কাজে আসতে রাজি করে। কানাই পাগল বাড়ি থেকে বেরিয়ে আসার সময় একটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে নেয়।
বকুলের বাবার আর সাহস হয়নি যে সে জিজ্ঞেস করে এই ব্যাগে কি আছে। তাতে যদি সে রেগে গিয়ে যেতে নাকচ করে দেয় এই ভয়। ওরা সবাই মিলে বেশ ভোর ভোরই ঝাউবনে প্রবেশ করল, যাতে গ্রামের কেউ টের না পায়। কাল সারা রাত আর তাদের ঘুম হয়নি, তাই ভোরের আলো ফোটার আগেই বকুলের বাবা মহেশের বাড়িতে গিয়ে সবটা বলে এসেছিল। ঝাউবনে প্রবেশ করে কাল রাতে শোনা নির্দেশ অনুযায়ী তারা পৌঁছে দেখে যে শেওড়া গাছের নিচে সত্যিই দুটো বাচ্চার লাশ পড়ে আছে। তবে সে লাশ আর দেখে বোঝার উপায় নেই যে এদের মধ্যে কে বকুল আর কে মহেশ। রাতে শিয়াল কুকুরে এসে হয়তো এই লাশ থেকে মাংস খুবলে খুবলে খেয়েছে, তাই হয়তো এই লাশ দুটির এই অবস্থা। এ দৃশ্য দেখে মহেশ আর বকুলের মা কাদা মাটিতে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। কানাই পাগল এদিক ওদিক বিচলিতভাবে কি যেন দেখছে। হঠাৎ সে সবাইকে সরিয়ে দিয়ে বলল, এই সরেন 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 তো দেখি, আমার বিস্তর কাজ পড়ে আছে। বলেই নিজের ঝোলা থেকে একটা থলে বার করে নিচে রাখল, আর ঝোলাটি পাশেই একটি গাছের ছোট ডালে ঝুলিয়ে দিল। তারপর বকুলের বাবার দিকে তাকিয়ে বলল, কি তাকিয়ে দেখছেন কি? আমার বকশিসটা কই? বকুলের বাবা পকেট থেকে একটা কাগজের পুড়িয়া বার করে ওর হাতে দিল। সেটিকে নিমেষে বকুলের বাবার হাত থেকে কেড়ে নিয়ে খুলে ফেলল কানাই। সবাই দেখল সেটির মধ্যে আছে লম্বা লম্বা গাঁজার কলি। কানাই পাগল মুহূর্তে সেই গাঁজা কলকেতে সাজতে বসে পড়ল। বেশ কিছু সময় ধরে গাঁজা সেজে সেটিকে ধরিয়ে জোরে জোরে বেশ কয়েকটা টান দিল। নাক মুখ দিয়ে গাদা খানেক ধোঁয়া বার করে চোখ বুজল কানাই। সবাই চুপ, সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চারিদিকে সবে ভোরের আলো ফুটছে, ঝাউবনের পাখিরাও জেগে উঠছে ধীরে ধীরে। গাঁজার গন্ধে চারিদিকটা ভরে উঠেছে। সবাই নাকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কানাইয়ের দিকে তাকিয়ে। বেশ কিছু সময় কানাই চোখ বন্ধ রেখে হঠাৎ চোখ খুলল। তারপর বকুলের বাবার দিকে তাকিয়ে বলল, এখানে অনেকগুলো প্রেত আছে মশাই, বকশিসটা কিন্তু একটু বেশি লাগবে। দেবেন তো বলুন, তবেই কাজে হাত দেব। দেব দেব, যা চাইবি দেব, তুই কাজটা কর। কানাই এবার উঠে দাঁড়ালো। তারপর সবাইকে পাশেই একটা ঝাউ গাছের নিচে বসতে বলল। ওর কথা শুনে সবাই সেই ঝাউ গাছের নিচে গিয়ে বসল। এইবার ও মাটিতে রাখা সেই থলিটা থেকে কি যেন একটা ছাইয়ের মতো বার করে প্রথমে লাশ দুটির চারিদিকে, তারপর বকুলের বাবাদের চারিদিকে একটা গণ্ডি কেটে দিল। গাছে ঝোলানো থলিটা পেড়ে নিয়ে সে গিয়ে বসল লাশের চারিদিকে কাটা গণ্ডিটার ভিতর। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখুন, অনেক উপদ্রব হতে পারে, অনেকগুলো মাল আছে এখানে। বিভীষিকা যে দেখবেন সেটা নিশ্চিত। তবে মনে রাখবেন, গণ্ডি থেকে বাইরে বেরিয়ে গেলে সে দায়িত্ব কিন্তু আমার না। আশা করি কথাটা সবার কানে ঢুকেছে। সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কানাই এবার সেখানে বসে পড়ে দুটি মানুষের খুলি আর একটি কাকের খুলি বার করে সামনে রাখল। তারপর 1 বিঘতের মতো বড় একটা হাড় বার করে 3টি খুলির উপর সোজাসুজি বসিয়ে দিল। এইবার সে থলি থেকে বার করল একটি রুদ্রাক্ষের মালা। মালাটি হাতে নিয়ে বিড়বিড় করে জপ আরম্ভ করল। মিনিট খানেক জপ চলার পর সবাই দেখল ধীরে ধীরে লাশ দুটি নড়ে উঠছে। বেশ কয়েকবার নড়ে উঠে লাশ দুটি শটান উঠে বসল। তখনও লাশ দুটির মুখ, পেট ও পায়ের অংশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ গোটা ঝাউবনটা জুড়ে একটা মৃদু হাওয়া উঠল। হাওয়াটা ধীরে ধীরে জোরালো হচ্ছে। ওদিকে কানাই চোখ বন্ধ করে মন্ত্র জপ করেই যাচ্ছে।
এলোমেলো হাওয়াটা এবার ধীরে ধীরে এক জায়গায় একত্র হতে শুরু করলো। হঠাৎ গোটা ঝাউবনটা কাঁপিয়ে একটা বিকট খিনখিনে অট্টহাসি শোনা গেল। হাসিটা ধীরে ধীরে যেন কাছে আসছে, কারণ হাসির তেজ যেন ধীরে ধীরে বাড়ছে। সবাই দেখল শেওড়া গাছটার প্রতিটি ডালে একটি করে ছায়া মূর্তি বসা। ধীরে ধীরে সেগুলি এবার নিজেদের আসল রূপ নিচ্ছে। কোনোটির গলা কাটা, গলাটি ঝুলে আছে কাঁধের সাথে। কোনোটির চোখ খুবলে বেরিয়ে এসে ঝুলছে মুখের উপর। সে এক অপার্থিব দৃশ্য। এর মধ্যে একটি ছায়ামূর্তি কেবল নিচে পড়ে থাকা লাশের উপর ঘুরপাক খাচ্ছে। কানাই এইবার জব থামিয়ে দিয়ে সেই লম্বা হাড়টি হাতে তুলে নিয়ে বলল, আয় আয় আয়, নিজের শরীরে আয়। কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন হলো না। কানাই আবার বলল, আয় আয়, আদেশ পালন কর। তাতেও কোনো উপায় হলো না দেখে এইবার কানাই উঠে দাঁড়িয়ে থুতু ছুঁড়ে মারল সেই ছায়ামূর্তির দিকে। তারপর বলল, থু, পালা, তুই পয়সার পিশাচ, আমার কথা মানিস না? এত বড় ক্ষমতা তোর? কানাই থুতু ছুঁড়ে মারতেই ছায়ামূর্তিটি একটা বিকট চিৎকার দিয়ে আর্তনাদ করে উঠল। তারপর খিনখিনে ভাঙা গলায় বলল, আসছি আসছি, দাঁড়া দাঁড়া, আসছি। এইবার ধীরে ধীরে সেই ছায়ামূর্তি তার আসল রূপ ধরে স্পষ্ট হতে থাকল। সেই ছায়ামূর্তি একজন বয়স্ক মহিলার রূপ নিল। তার সারা শরীরে মোটা লম্বা লম্বা কালো দাগ, চুলগুলো ছাড়া, চোখ দুটির একটি পচে সেখান থেকে সাদা সাদা পোকা বেরোচ্ছে। মাথাটা দুভাগ হয়ে আছে, আর সেখান থেকে গড়িয়ে পড়ছে কালচে রস। এ দৃশ্য দেখে মহেশের মা বাবাকে বলে একটা পরিত্রাহী চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। কিন্তু মিনু খুব শক্ত মেয়ে, তবুও ভয়ে আতঙ্কে তার সারা শরীর জুড়ে ঘামে ভিজে যাচ্ছে। সে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে আছে, কারণ সে নিজের চোখে দেখতে চায় যারা তার সন্তানকে তার জন্মদিনের দিনই এইভাবে কষ্ট দিয়ে মারল, তার শেষটা কিভাবে হয়। সেই দৃশ্য দেখে যদি মায়ের মনে একটু শান্তির উদয় হয়। সম্পূর্ণ শরীরে আসার পর তাকে দেখে সবাই অবাক। মহেশের বাবা বলে উঠল, আরে, এ তো সেই ডাইনি বুড়ি যাকে আজ থেকে প্রায় 15 বছর আগে গ্রামের লোকেরা পিটিয়ে মেরেছিল। সেই প্রেত খিলখিল করে হেসে উঠে কানাইয়ের উদ্দেশ্যে বলল, এই ছোকরা, কি বলবি তাড়াতাড়ি বল। আমার খুব কষ্ট হচ্ছে। আমার শরীর ধারণ করে আমি বেশিক্ষণ থাকতে পারি না। খুব কষ্ট হচ্ছে আমার। তুই এই বাচ্চা দুটিকে মেরেছিস? হ্যাঁ, মেরেছি। এই দুটিকে জলে চুবিয়ে ধীরে ধীরে মেরেছি। আরো মারবো। এই গোটা গ্রামটাকে আমি উজাড় করে দেব। উজাড় করে দেব। বলেই আবার সেই বিকট অট্টহাসিতে ফেটে পড়ল প্রেতটি। আর সাথে সাথে সেই শেওড়া গাছের ডালে বসে থাকা প্রেতগুলিও হেসে উঠল। কানাই বলল, এই গ্রাম ছেড়ে চলে যা, না হলে কপালে অনেক দুঃখ আছে কিন্তু। প্রেত বুড়ি হঠাৎ হাসি থামিয়ে দিয়ে বলল, কি? আমাকে তুই চলে যেতে বলছিস? এত সাহস তোর? বলেই একটা হাত বাড়িয়ে দিল কানাইয়ের গলার দিকে। হাতটা ক্রমশ লম্বা হতে হতে কানাইয়ের দিকে এগিয়ে আসছে দেখে কানাই সেই নরমুণ্ড দুটির একটি হাতে তুলে নিয়ে সেটির মাথায় হাতের হাড় দিয়ে সজোরে একটা বাড়ি দিল। আর সাথে সাথেই একটা বিকট কালো অন্ধকার তার থেকে বেরিয়ে এসে
সেই প্রেতকে গলা চিপে ধরল, আর ধরতেই একটা বিকট গোঙানির আওয়াজ করে উঠল সেই ডাইনির প্রেত। তোকে আমি কি করব? বেশ কিছু সময় এমন চলার পর ফ্যাঁস ফ্যাঁসে গলায় সেই প্রেত বলল, আমাকে ছেড়ে দে, আমি সবাইকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব। আমি বুঝতে পারিনি তোর এত শক্তি। আমাকে ছেড়ে দে। তুই যে চলে যাবি তার প্রমাণ কি থাকবে? আমি চলে যাবার সময় এই শাওড়া গাছটাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে যাব। আমি চলে যাওয়ার সময় এই শাওড়া গাছটাকে ভেঙে দিয়ে যাব। আমাকে ছেড়ে দে, তুই আমায় ছেড়ে দে। কানাই আবার সেই হাড়টি দিয়ে নরমুণ্ডে সজোরে একটা বাড়ি দিতেই সেই অন্ধকারের পিণ্ডটা প্রেতকে ছেড়ে দিয়ে আবার সেই খুলিতে এসে মিলিয়ে গেল। ওরা সবাই দেখলো শ্যাওড়া গাছ থেকে এক একটা প্রেত হাওয়ায় বিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ একটা দমকা হাওয়া এসে শ্যাওড়া গাছটিকে মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে ঝড়ের গতিতে দূরে মিলিয়ে গেল। কানাই এইবার তার জিনিসপত্রগুলি থলিতে পুড়তে পুড়তে সবাইকে বলল, বিপদ মুক্ত, আর কোনো ভয় নেই। এমন সময় চারিদিক আলো করে সূর্য উঠল, আর সাথে সাথে কেটে গেল অভিশপ্ত ঝাউবনের সকল অন্ধকার। কানাই বলল, এবার আপনারা এই লাশ দুটি সৎকারের ব্যবস্থা করুন। মিনিট পাঁচেকের মধ্যে বকুল আর মহেশের বাবা গ্রাম থেকে কাঠ জোগাড় করে এনে দুই বন্ধুর লাশ একসাথে চিতায় ওঠালো। মিনু সাথে করে একটা বাটি এনেছিল, সেটি সে এতক্ষণ নিজের বুকের মধ্যে লুকিয়ে রেখেছিল। এইবার সে সেটি খুলতেই সবাই দেখল বাটিটি ঘন পায়েসে ভর্তি। মিনু চামচ করে দুই বন্ধুকেই পায়েস খাইয়ে দিল। পায়েস মুখে দিতেই তা গড়িয়ে পড়ল লাশের গাল বেয়ে। পায়েসের বাটিটি চিতার উপর রেখে মিনু কান্নায় ভেঙে পড়ল। ওদিকে মহেশের মা এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। মহেশের বাবা বলল, থাকে দৃশ্য সহ্য করতে পারবে না। সব কাজ শেষ হয়ে গেলে বরং ওকে জাগানো যাবে। ওরা সবাই মিলে শুকনো কাঠে আগুন দিল। নিমেষে লাশ দুটিকে আগুন গিলে ফেলতে লাগলো। সেই আগুনের ধোঁয়ায় ওরা যেন দেখতে পেল বকুল আর মহেশ হাসি মুখে চেয়ে আছে ওদের দিকে। কানাই হঠাৎ ধোঁয়ায় বকুলের হাসি মুখটা দেখে বলে উঠল, অভিশপ্ত জন্মদিন বকুল, অভিশপ্ত জন্মদিন। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, ডাইনি চলে যাওয়ার সময় ওঝাকে কোন প্রমাণ দিয়ে যাবে বলেছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। আর আপনারা এখনো যারা ভোকাট্টা এবং শাপলা দিঘির কালো জল এই গল্প দুটি শোনেননি, তারা অবশ্যই শুনুন এবং কমেন্ট করে জানান যে কেমন লাগলো গল্পটি। কে ও এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, ফুলেশ্বর থেকে বলেছেন শ্রাবণী পাত্র ও লাবণী পাত্র। বাগনান এনডি ব্লক থেকে বলেছেন প্রিয়া, দেবরাজ, রাজীব ও রাজকমল ঘোষ। হাওড়া আমতা থেকে পিঙ্কি মান্না। ব্যাঙ্গালোর থেকে বলেছেন সুরজিৎ। বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল। হাওড়া বাদেবালিয়া থেকে শুভদীপ সাঁতরা। বাংলাদেশ থেকে রুমা। কাঁচরাপাড়া থেকে তরুণ। দমদম থেকে পিঙ্কি সেন। কোচবিহার থেকে বলেছেন সোমা সিং।
রাশিয়া থেকে বলেছেন রাকেশ বারুই, সঞ্জয় সরকার ও রাজুদা। বিড়া থেকে মৌসুমী কুন্ডু, কেরালা থেকে SK শাহরুল, সুরাট থেকে শেখ হাসান, দিল্লি থেকে বলেছেন বর্ণালী, সুরাট থেকে বিজয় মাঝি, বর্ধমান থেকে সাহিল, দত্তপুকুর থেকে পূজা, হুগলি চন্দ্রদ্বীপ থেকে মল্লিকা বাড়ি, মচলন্দপুর থেকে অলোক রায়, হাওড়া থেকে পূজা, হাওড়া পাঁচলা থেকে বলেছেন অমিত ও পারমিতা রায়, কোডালপুর থেকে জহির আব্বাস, শিলিগুড়ি থেকে বলেছেন স্নেহা, হাবড়া থেকে মৃণালিনী সরকার, নিউটাউন থেকে বৈশাখী মণ্ডল, কলকাতা থেকে অর্পিতা হাজরা, উত্তর 24 পরগনা রামেশ্বরপুর থেকে সিদ্দিক, হাওড়া কুলগাছিয়া থেকে অঙ্কুশ মান্না, নৈহাটি থেকে প্রণব মজুমদার, কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল, দক্ষিণ 24 পরগনা থেকে মুতাসিন, হুগলি থেকে বলেছেন কবির আলী, ক্যানিং থেকে শবনম, হুগলি থেকে প্রাচী সিং, দক্ষিণ 24 পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, মেদিনীপুর থেকে নীলাম্বর, কলকাতা বেহালা থেকে জয়িতা দাস সরকার, বারাসাত থেকে গীতা সরকার, বাগনান থেকে বলেছেন পল্লবী এবং হুগলি বেগমপুর থেকে বলেছেন অভিজিৎ পাল। এছাড়াও অনেকে বলেছেন, কিন্তু তারা তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরো একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।